ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে আজকে জিকে ক্লাসে স্বাগত। দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের সংবিধান এবং সেখানে উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের যিনি উপরাষ্ট্রপতি তাকে নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের সংবিধানের ভাগ 5-এর, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 63 থেকে 69, ঠিক আছে, এই 6টা আর্টিকেলে সম্পূর্ণরূপে উপরাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রত্যেকটা আর্টিকেল নিয়ে দেখব। তার আগে দেখো, আগের দিন আমরা ক্লাসে করেছিলাম কি, রাষ্ট্রপতির ক্লাসটা করেছিলাম, ঠিক আছে। তো রাষ্ট্রপতির ক্লাসে বলেছিলাম যে ভারতের সর্বোচ্চ পদ যেটা মানে সাংবিধানিক পদ সেটা হচ্ছে রাষ্ট্রপতির। এরপর উপরাষ্ট্রপতি হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, ঠিক আছে, কি বললাম, সেকেন্ড সর্বোচ্চ পদ আমাদের সংবিধান অনুযায়ী, ঠিক আছে। তো দেখো, তার মধ্যে আর্টিকেল নাম্বার 63 যেটা বলছে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন এবং উপরাষ্ট্রপতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস, ঠিক আছে। তাহলে আর্টিকেল নাম্বার 63 কি বলছে? আর্টিকেল নাম্বার 63 বলছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এই যে উপরাষ্ট্রপতির পদটা, ঠিক আছে, আমাদের সংবিধানের বিভিন্ন পার্ট আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। তো এই যে উপরাষ্ট্রপতির ব্যাপারটা, ঠিক আছে, যে একজন উপরাষ্ট্রপতি থাকবে, এটা আমরা কোথা থেকে নিয়েছিলাম? এটা হচ্ছে আমরা আমেরিকার যে সংবিধান সেখান থেকে নিয়েছি। কোথা থেকে? আমেরিকা, ঠিক আছে, ইউএসএ বা আমেরিকা থেকে গৃহীত, ঠিক আছে। তাহলে আর্টিকেল 63 তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব আর্টিকেল 64। আর্টিকেল 64 এ কি বলছে? ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার কাউন্সিলের পদাধিকার চেয়ারম্যান, যা রাজ্যসভা নামেও পরিচিত। তার মানেটা কি? তার মানে হচ্ছে, দেখো, আমাদের যে পার্লামেন্ট রয়েছে বা সংসদ রয়েছে তার দুটা সদন, একটার নাম হচ্ছে লোকসভা আর একটার নাম হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। তো এই যে লোকসভা এবং রাজ্যসভা, তো লোকসভার কাজ যিনি পর্যালোচনা করেন, ঠিক আছে, তাকে বলা হয় স্পিকার, এবং রাজ্যসভার যিনি হেড থাকেন তাকে বলা হচ্ছে সভাপতি। তো উপরাষ্ট্রপতি ভারতের সভাপতি হিসাবেও কাজ করেন। তার মানে কি, রাজ্যসভার যিনি পর্যালোচনা করেন বা পরিচালনা করেন তাকে বলা হচ্ছে সভাপতি বা চেয়ারম্যান। তো যিনি উপরাষ্ট্রপতি হন তিনি এই রাজ্যসভার সভাপতি হন, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস নোট করে লিখে রাখো, নোট, ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসাবে কাজ করেন, ঠিক আছে। তাহলে ভারতের যিনি উপরাষ্ট্রপতি হন তিনি রাজ্যসভার সভাপতি হিসাবে কাজ করেন, ঠিক আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই আর্টিকেলটা তোমরা ভিভিআই করে রাখো। কেন বলছি? পরীক্ষা দেখবে অনেক জায়গায় এই প্রশ্নটা পড়ে যে রাজ্যসভার সভাপতি কে হয়, ঠিক আছে। লোকসভার যেমন স্পিকার থাকে, ঠিক আছে, লোকসভার কি থাকে? স্পিকার। আর স্পিকারটা কে হয়? এই লোকসভার যে সদস্য রয়েছে, এমপিরা রয়েছে, তাদের মধ্যে একজন। কিন্তু রাজ্যসভার যিনি সভাপতি হন তিনি কিন্তু রাজ্যসভার কোনো এমপি বা সেখানকার কোনো সদস্য নন, তিনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি। আর্টিকেল নাম্বার 64। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 65। আর্টিকেল 65 কি বলছে? যে উপরাষ্ট্রপতিকে নির্দিষ্ট পরিস্থিতিতে রাষ্ট্রপতি হিসাবে কাজ করার ক্ষমতা দেয়। তার মানে কি? এমন কোন পরিস্থিতি যদি সেই সময় রাষ্ট্রপতি উপস্থিত না থাকেন, ঠিক আছে, কি বলছে দেখো, এটার অর্থ হচ্ছে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ করে। তার মানেটা কি?
ধরো এমন একটা সিচুয়েশন, রাষ্ট্রপতি কোনো একটা বিদেশ সফরে গেছে, আমাদের দেশের রাষ্ট্রপতি কোনো একটা বিদেশ সফরে গেছে, তো সেরকম সময় যদি আমাদের দেশে এমন কিছু কাজ পড়ে যেখানে রাষ্ট্রপতিকে প্রয়োজন, তো সেখানে রাষ্ট্রপতির হিসাবে কাজটা কে করবে? উপরাষ্ট্রপতি। কিন্তু মনে রাখবে রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেগুলোও কিন্তু তিনি ব্যবহার করতে পারবেন সেই সময়ের জন্য, যে সময় রাষ্ট্রপতি মানে উপস্থিত থাকবে না। ঠিক আছে, তার মানে আর্টিকেল 65 বলছে যে ভারতের উপরাষ্ট্রপতি কিছু কিছু সময় যখন রাষ্ট্রপতি উপস্থিত থাকবে না, তখন কার্যবাহক রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকেও ভিভিআই করে রাখো। ঠিক আছে, চলো তাহলে আর্টিকেল 63, 64, 65 এই তিনটা হয়ে গেল। আর্টিকেল নাম্বার 66, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 66 এটা হচ্ছে আমাদের যে সহসভাপতি বা সভাপতি রয়েছেন বা উপরাষ্ট্রপতি, ঠিক আছে, উপরাষ্ট্রপতি তার যে ইলেকশন সে সংক্রান্ত, মানে উপরাষ্ট্রপতির যে ভোট বা নির্বাচন পদ্ধতিটা কি রকম, কিভাবে ভোট হয়, কারা ভোট দেয়, এই সব বিষয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 66। তো দেখো এই বিষয়টা আমরা একটু বিস্তারিতভাবে দেখব। তো আর্টিকেল নাম্বার 66, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 66 এখানে কি বলছে যে উপরাষ্ট্রপতির নির্বাচন মণ্ডল। দেখো উপরাষ্ট্রপতির যে নির্বাচন প্রসেস, এটা অনেকটা রাষ্ট্রপতির নির্বাচন প্রসেসের মতোই। প্রথমত কারা ভোট দেয়, ঠিক আছে, দেখো এটাও কিন্তু ইনডাইরেক্ট ভোট, ঠিক আছে, ইনডাইরেক্ট ভোট। আগের দিন ক্লাসটা তোমরা যারা করেছো তারা জানবে ইনডাইরেক্ট ভোট কি। ইনডাইরেক্ট ভোট মানে যেখানে জনগণ সরাসরি ভাবে অংশগ্রহণ করে না, কিন্তু জনগণের যারা প্রতিনিধি তারা অংশগ্রহণ করে। আরো একবার বলে দিচ্ছি, তোমরা নোট করে নিও। এখানে জনগণ সরাসরি ভাবে অংশ গ্রহণ করে না, কিন্তু তাদের প্রতিনিধিরা করে। ঠিক আছে, জনগণ ডাইরেক্টলি এখানে পার্টিসিপেট করে না, কিন্তু তাদের যারা প্রতিনিধি, প্রতিনিধি বলতে এমপিরা পার্টিসিপেট করে। ঠিক আছে, তো ইনডাইরেক্ট ভোট। এবং এখানেও একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতিতেই ভোট হয়। কিভাবে? একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতি। একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতি তার মানে কি, এ বি সি থাকবে, তারপর তুমি কাকে কত নাম্বারে রাখবে সেই হিসাবে যে ভোট, সেটাকে বলা হচ্ছে একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতি। এগুলো আগের দিন ডিসকাস করেছি। এরপর দেখো এখানে কারা কারা পার্টিসিপেট করে। ঠিক আছে, দেখো এখানে লোকসভা এবং রাজ্যসভা, আমাদের পার্লামেন্টের যে দুটো হাউস রয়েছে লোকসভা এবং রাজ্যসভা, সেখানকার নির্বাচিত এবং মনোনীত, নির্বাচিত এবং মনোনীত সদস্যরা অংশগ্রহণ করে ভোটিংয়ে। তার মানে কি, তাহলে ভোটিংয়ে কারা কারা অংশগ্রহণ করে? লোকসভা এবং রাজ্যসভার যারা নির্বাচিত এবং মনোনীত। নির্বাচিত বলতে কি, আমাদের যারা এমপি রয়েছে তারা, এবং মনোনীত প্রেসিডেন্ট আমাদের রাজ্যসভাতে টোটাল 12 জনকে মনোনীত করে। ঠিক আছে, অ্যাপয়েন্ট করে, যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও। তো তারা কিন্তু এখানে পার্টিসিপেট করে, মানে উপরাষ্ট্রপতির ভোটে
নির্বাচিত যারা রয়েছে বা মনোনীত যারা রয়েছে লোকসভাতে এবং রাজ্যসভাতে, তারা প্রত্যেকেই ভোট দেয়। কার জন্য? উপরাষ্ট্রপতির জন্য। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে নোট করবে যে উপরাষ্ট্রপতির ভোটে কিন্তু এমএলএ বা এমএলসি অংশগ্রহণ করে না। তার মানে কি? বিধানসভার, প্রত্যেকটা রাজ্যে যে বিধানসভা রয়েছে সেখানকার যারা নির্বাচিত সদস্য রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করে না উপরাষ্ট্রপতির নির্বাচনে। কিন্তু লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত দুজনেই পার্টিসিপেট করে। এটা হলো কারা ভোট দেয়, কিভাবে ভোট হয়। ইনডাইরেক্ট ভোট হয় একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতিতে। এই কয়েকটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, আমি মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো দেখো একটা কি বললাম, এক মিনিট, কিভাবে ভোট হয় ইনডাইরেক্ট পদ্ধতিতে, এটা একটা পয়েন্ট। প্রসেসটা কি? একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতি। কারা কারা অংশগ্রহণ করে, এটা 3 নাম্বার পয়েন্ট। আর কারা করে না, এটা 4 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কেউ যদি উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়াতে চায় সেক্ষেত্রে কি প্রয়োজন, যদি বলা হয় যোগ্যতার কথা, ঠিক আছে? যোগ্যতা বুঝতে পেরেছো? বলতেই পারো, যেটা তোমরা আমাদের সংবিধানের আর্টিকেল 66 এর 3-তে পাবে। সেখানে বলছে কি যোগ্যতা কি চাই? প্রথমত 20 জন প্রস্তাবক এবং 20 জন অনুমোদক প্রয়োজন। রাষ্ট্রপতির ক্ষেত্রে এটা কি ছিল? 50 জন প্রস্তাবক, 50 জন অনুমোদক। কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কি? 20 জন প্রস্তাবক, 20 জন অনুমোদক, ঠিক আছে? আরেকটা জিনিস কি রয়েছে, যে জমানত রাশি, ঠিক আছে, কত দিতে হয়? 15,000 টাকা। কার কাছে জমা দেয়? আরবিআই এর কাছে। আর ভোটিং এর সময় যদি 1/6 একের 6 অংশ ভোট না পায় সেক্ষেত্রে এই টাকাটা আর ফেরত দেওয়া হয় না, এটা বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এগুলো তো তোমরা জানো। এরপর দেখো যোগ্যতা কি কি। প্রথমত একটা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। 2 কি রয়েছে যোগ্যতা? রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্য হতে হবে, সদস্য হওয়ার, রাজ্যসভা সদস্য হওয়ার যোগ্যতা রাখতে হবে। দেখো এরপর রাজ্যসভার সদস্য হওয়ার কি যোগ্যতা, সেগুলো যখন আমরা পার্লামেন্টকে নিয়ে পড়বো বা আমাদের সংসদকে নিয়ে পড়বো তখন সেখানে দেখতে পাবে, ঠিক আছে? যে লোকসভার সদস্য হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন বা রাজ্যসভার সদস্য হতে গেলে কি কি প্রয়োজন। তবে একটা জিনিস মনে রাখবে, রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম এজ 30+ হতে হবে, ঠিক আছে? 3 নাম্বার এখানে এজ, এজ কত? 35 ইয়ার্স, ঠিক আছে? আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে কোনো লাভের পদে থাকা চলবে না, লাভের পদে থাকা চলবে না। আগের দিন বলেছি সরকারি চাকরি হচ্ছে লাভের পদ, কিন্তু কোনো যদি মন্ত্রী হয় বা আরো এমন কোনো কাজ, যদি কোনো রাষ্ট্রপতি হয় তারা কিন্তু লাভের পদে নেই, তারা দেশ সেবার কাজে আছে, ঠিক আছে? তো এই হচ্ছে উপরাষ্ট্রপতির যে নির্বাচন, সেই নির্বাচন। এরপর দেখো আর্টিকেল নাম্বার 67। আর্টিকেল নাম্বার 67 কি বলছে দেখো একটু ভালোভাবে। আর্টিকেল নাম্বার 67 কি বলছে? বলছে যে ভারতের উপরাষ্ট্রপতি 5 বছরের মেয়াদে কাজ করেন। কত বছর? 5 বছরের মেয়াদে কাজ করেন এবং রাজ্যসভার একটি প্রস্তাবের মাধ্যমে তাকে পদ থেকে অপসারণ
করা যেতে পারে। দেখো, তাকে তার পদ থেকে কিভাবে হাঁটানো যেতে পারে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, ঠিক আছে। শুধু এখন এটুকু মনে রাখো, তার যে কার্যকাল সেটা হচ্ছে 5 বছর, ঠিক আছে, 5 বছর। আর্টিকেল নাম্বার 67, কত বছর? 5 বছর হচ্ছে তার কার্যকাল। তাকে কিভাবে তার পদ থেকে অপসারণ করানো যায় সেটা আমরা একটু পরে দেখছি। এরপর দেখো আর্টিকেল নাম্বার 68 বলছে যে আর্টিকেল 68 অনুসারে কি বলা হয় জানো, যেখানে বলছে যদি কোনো সময় যে উপরাষ্ট্রপতি রয়েছে তার পদটা যদি শূন্য হয়, মানে খালি থাকে সেই জায়গাটা, তখন যত তাড়াতাড়ি সম্ভব ভোট করাতে হবে। কি বলছে এখানে? বলছে দেখো যে উপরাষ্ট্রপতির উপরাষ্ট্রপতির পদটি থাকলে যত উপরাষ্ট্রপতি পদটি খালি থাকলে যত তাড়াতাড়ি সম্ভব ভোট করাতে হবে, ঠিক আছে। চলো নেক্সট নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর্টিকেল 69, যেখানে বলছে ভারতের সংবিধানের 69 অনুচ্ছেদ বলছে শপথ বা নিশ্চিতকরণের বর্ণনা করে যা ভারতের উপরাষ্ট্রপতিকে অফিসে প্রবেশের আগে নিতে হবে। তার মানে কি? এখানে বলা হয়েছে যে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ। তো উপরাষ্ট্রপতির শপথ গ্রহণটা কে করায়? তো মনে রাখবে উপরাষ্ট্রপতির যে শপথ সেটা কে পাঠ করায়? সেটা হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। কে পাঠ করায়? রাষ্ট্রপতি। আর যদি রাষ্ট্রপতির পদটাই সেই সময় খালি থাকে তখন হচ্ছে কে করাবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি রাষ্ট্রপতি থাকে তাহলে উপরাষ্ট্রপতির শপথ পাঠ করাবে কে? রাষ্ট্রপতি। কিন্তু যদি তিনি না থাকেন তখন হচ্ছে কে করাবেন? তখন করাবেন তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এরপর দেখো আমরা তখন যেটা আলোচনা করতে করতে থেমে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের যিনি উপরাষ্ট্রপতি রয়েছেন তাকে কিভাবে তার পদ থেকে হাঁটানো যেতে পারে, ঠিক আছে। রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, কিভাবে তার পদ থেকে হাঁটানো যেতে পারে। দেখো প্রথমত কি করতে হবে, দেখো প্রথমত হচ্ছে এটা কোন আর্টিকেলে রয়েছে জানো তোমরা? আর্টিকেল নাম্বার 67, আর্টিকেল নাম্বার 67-এ বলা হয়েছে, ঠিক আছে। তো সেখানে বলছে দেখো উপরাষ্ট্রপতি কোন সদনের একজন মেম্বার, মানে তিনি তো কোনো সদনেরই মেম্বার নয় কিন্তু রাজ্যসভার সভাপতি। যেহেতু তিনি রাজ্যসভার সভাপতি সেক্ষেত্রে তাকে তার পদ থেকে হাঁটানোর জন্য প্রস্তাবটা প্রথমে কোন হাউসে আনতে হবে? প্রস্তাবটি প্রথমে রাজ্যসভায় আনতে হবে, ঠিক আছে। 1/4 মেজরিটিতে। তার মানে কি? যতগুলো সদস্য থাকবে তার 1/4 মানে 25% সদস্যের লিখিত অনুমোদন নিয়ে উপরাষ্ট্রপতির যে পদ থেকে হাঁটানোর জন্য প্রস্তাবটি থাকবে সেটি রাজ্যসভায় আনতে হবে। দ্বিতীয়ত সেই প্রস্তাবটি নিয়ে চর্চা করার পূর্বে প্রস্তাবটি চর্চা করার পূর্বে কতদিন? করার 14 দিন পূর্বে, 14 দিন পূর্বে উপরাষ্ট্রপতিকে ইনফর্ম করতে হবে, ঠিক আছে। তাহলে কি বলছে? যে প্রস্তাবটা নিয়ে চর্চা করার 14 দিন আগে উপরাষ্ট্রপতিকে জানাতে হবে। প্রথমত 1/4 মেজরিটি নিয়ে, ঠিক আছে, মানে 25% বহুমত নিয়ে একটা বিল আনতে হবে বা প্রস্তাব আনতে হবে। কে আনবে? রাজ্যসভা, ঠিক আছে।
লোকসভায় আনলে কিন্তু হবে না, রাজ্যসভার থেকে আনতে হবে, ঠিক আছে। তো সেখান থেকে নিয়ে এলো, সেখান থেকে নিয়ে আসার পর প্রস্তাবটা কি করবে, 14 দিন আগেই, মানে চর্চা করার 14 দিন আগে সেটাকে উপরাষ্ট্রপতিকে পাঠানো হবে। এরপর 14 দিন আগে উপরাষ্ট্রপতিকে পাঠানোর পর সেম প্রস্তাব চর্চা করবে এবং 2/3 অর্থাৎ 66.6% মেজরিটি নিয়ে বিলটা রাজ্যসভায় পাস হবে, ঠিক আছে। 2/3 বহুমত যেটাকে বলে, ঠিক আছে, সেটা নিয়ে পাস হবে। সেখানে পাস হওয়ার পর বিলটা চলে যাবে লোকসভায়। লোকসভায় যদি সিম্পল মেজরিটিতে, ঠিক আছে, সিম্পল মেজরিটি মানে হচ্ছে 50% + 1, এই মেজরিটিতে সেটা ওখানেও সহমত হয়ে যায়, যদি লোকসভাতেও সহমত হয়ে যায়, সেক্ষেত্রে উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে হাটিয়ে দেওয়া হবে। দেখো এই যে প্রসেস, এটা অনেকটা ইমপিচমেন্টের মতো, কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে ইমপিচমেন্ট বা মহাভিয়োগ এই শব্দটি ব্যবহার করা হয় না। নোট রাখবে, ঠিক আছে, যে নোটগুলো দিচ্ছি লিখবে। উপরাষ্ট্রপতির পদ থেকে হাঁটানোর পদ্ধতি, ঠিক আছে, উপরাষ্ট্রপতির পদ থেকে হাঁটানোর পদ্ধতি মহাভিয়োগের মতো হলেও মহাভিয়োগ শব্দটি ব্যবহার করা হয় না, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। উপরাষ্ট্রপতির পদটা তাকে যদি হাঁটাতে হয়, সেক্ষেত্রে আমরা যে মানে প্রসেসের মধ্যে দিয়ে যাই, সেটা কিন্তু ইমপিচমেন্টের মতোই, ঠিক আছে। কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে ইমপিচমেন্ট শব্দটি ব্যবহার করা হয় না। এই যে মহাভিয়োগ শব্দটি রয়েছে, এটা শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর অন্য কারোর বিরুদ্ধেই কিন্তু এই শব্দটি ব্যবহার করা হয় না। এটা একদম মাথায় ঢুকিয়ে নাও, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা নোট, পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন পাবে। নেক্সট, এরপর দেখো আমাদের বর্তমানে উপরাষ্ট্রপতি কে রয়েছেন। তো আমাদের বর্তমান যিনি উপরাষ্ট্রপতি রয়েছেন তার নাম হচ্ছে শ্রী জগদীপ ধনখড়। কি নাম? শ্রী জগদীপ ধনখড়, ঠিক আছে। ভারতের 14তম, ঠিক আছে, 14তম। কিন্তু যদি বলো ক্রম অনুসারে কত, ক্রম অনুসারে হচ্ছে তোমার 16তম। কেন বলছি, দেখো প্রথমবার যিনি উপরাষ্ট্রপতি ছিলেন তার নাম হচ্ছে কি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্বিতীয়বার যিনি উপরাষ্ট্রপতি ছিলেন তার নামও হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। তো ক্রম অনুসারে 16, এবং যদি বলা হয় ভারতের কততম উপরাষ্ট্রপতি, সেটা হচ্ছে 14তম, ঠিক আছে। এরপর দেখো তিনি কত তারিখে শপথ পাঠ করেছিলেন, সেটা হচ্ছে তোমার 11ই আগস্ট, 11ই আগস্ট 2022, ঠিক আছে। এবং এই যে একটু আগে বললাম না যে রিমুভ করার বা পদ থেকে হাঁটানোর যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু জগদীপ ধনখড়ের বিরুদ্ধে চালু করা হয়েছিল আমাদের 2024-এর যে শীতকালীন বৈঠক ছিল না, শীতকালীন বৈঠক, ঠিক আছে। তো সেখানে যে কংগ্রেস পার্টি রয়েছে তারা 1/4 বা 25% মেজরিটি নিয়ে রাজ্যসভায় এই প্রস্তাবটি নিয়ে এসেছিল। কোন প্রস্তাবটি? আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে তার পদ থেকে হাঁটানোর জন্য। কিন্তু এমন সময় বিলটা নিয়ে এসেছিল যে তার পরপরেই মানে 14 দিনের মধ্যেই কি বলে শীতকালীন যে বৈঠক সেটা কিন্তু সমাপ্ত হয়ে যায়।
তার কারণে সেই বিলটা কার্যকরী হয়ে উঠতে পারেনি। কিন্তু তারা যে কারণে নিয়ে এসেছিল সেটা হচ্ছে কি, কংগ্রেস পার্টির যে অভিযোগ সেটা ছিল যে তারা বলতে চাইছিল জগদীপ ধনখড় বাবু তিনি কংগ্রেস পার্টিদেরকে কথা বলতে দেন না, ঠিক আছে, বা অন্যান্য বিরোধী যে দলগুলো রয়েছে তাদেরকে ঠিকঠাকভাবে কথা বলতে দেন না, তার কারণেই সেই যে বিল সেই বিলটা আনা হয়, ঠিক আছে। তো এটা একটা সিম্বল ছিল, মানে সত্যিকারের ইমপিচমেন্ট করতে চায়নি, মানে পদ থেকে হাঁটাতে চায়নি, কিন্তু একটা সিম্বল হিসাবে সেটা বা একটা সাইন হিসাবে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। এরপর দেখো জগদীপ ধনখড় কি বললাম 14তম উপরাষ্ট্রপতি, ক্রম অনুসারে 11 আগস্ট 2022 তিনি শপথ পাঠ করেন এবং 2019 সালে তিনি পশ্চিমবঙ্গের কি ছিলেন, রাজ্যপাল। রাজ্যপাল, ঠিক আছে। এরপর তোমরা একবার দেখে নাও আমাদের যে উপরাষ্ট্রপতি রয়েছে সেই লিস্ট, মানে প্রথম কে ছিল, এখন বর্তমানে কে রয়েছে, এই লিস্ট একবার দেখে নাও। চাইলে তোমরা নোট করতে পারো, অনেক সময় পরীক্ষায় আসে যে প্রথমে কে ছিল বা বর্তমানে কে রয়েছে। তো দেখো সর্বপ্রথম যিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, ঠিক আছে। তিনি 1952 থেকে 1962 তার কার্যকাল উপরাষ্ট্রপতি হিসাবে। তারপর হচ্ছে ডক্টর জাকির হুসেন, তিনি 1962 থেকে 67 পর্যন্ত তার কার্যকাল। তারপর ভিভি গিরি, তার হচ্ছে 1967 থেকে 69, তারপর তাকে অ্যাক্টিং যে রাষ্ট্রপতি হিসাবেও কাজ করতে হয়েছে। তারপর হচ্ছে গোপাল পাঠক, গোপাল পাঠক হচ্ছে 1969 থেকে 74। আচ্ছা, এখানে আরো একটা জিনিস তোমাদেরকে আমার বলা উচিত ছিল যেটা তখন বলা হয়নি, সেটা হচ্ছে হ্যাঁ, তোমরা আর্টিকেল 67এই পাবে যদি কোনো সময় উপরাষ্ট্রপতির পদটি খালি হয়, ঠিক আছে, তো সেই পদটা পূরণ করার জন্য যাকে উপরাষ্ট্রপতি বানানো হবে বা যে ভোট করানো হবে সেও কিন্তু 5 বছরের কার্যকালের জন্যই উপরাষ্ট্রপতি হবে, বাকি সময়ের জন্য নয়, ঠিক আছে, এটা একটু মনে রেখো। এরপর হচ্ছে বসপ্পা দনাপ্পা জাতি, ঠিক আছে, কি নাম, বিডি জাতি, 1974 থেকে 79, 1974 থেকে 79। তারপর হচ্ছে রামাস্বামী ভেঙ্কটরমন, রামাস্বামী ভেঙ্কটরমন 84 থেকে সরি, রামাস্বামী নয়, মোহাম্মদ হিদায়তুল্লাহ, মোহাম্মদ হিদায়তুল্লাহ ইনি হচ্ছেন 19, সেটাই ভাবছি কি করে হচ্ছে, 1979 থেকে 1984, আর ইনি হচ্ছেন 1984 থেকে 1989, কে আর ভেঙ্কটরমন বা রামাস্বামী ভেঙ্কটরমন, ঠিক আছে। তারপর হচ্ছে ডক্টর শঙ্কর দয়াল শর্মা, ডক্টর শঙ্কর দয়াল শর্মা, এনার কার্যকালটা হচ্ছে 1989 থেকে, ঠিক আছে, 1989 থেকে। এটা একটু ভুল হয়েছে, এনার কার্যকালটা কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে, 3 বছরের কার্যকাল ছিল। পরবর্তী ক্ষেত্রে যে শঙ্কর দয়াল শর্মা আছেন তিনি 1987 নির্বাচিত হন এবং 1992 পর্যন্ত তার কার্যকাল চলে। তারপর হচ্ছে কে রাম নারায়ণ, ঠিক আছে, এনার হচ্ছে 1992 থেকে 1997 পর্যন্ত। এরপর হচ্ছে কৃষ্ণকান্ত, এনার হচ্ছে 1997 থেকে 2002। আর তারপর হচ্ছে বি এস শেখাওয়াত,
বি.এস. শেখাওয়াত, ঠিক আছে, 2002 থেকে 2007, 2002 থেকে 2007। মোহাম্মদ হামিদ আনসারি 2007 থেকে 2017। আর ইনি হচ্ছেন ভেঙ্কইয়া নাইডু, হচ্ছে 2017 থেকে 2022। আর জগদীপ ধনখড় হচ্ছে 2022 থেকে এখনো চলছে। তো দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম, ডক্টর জাকির হোসেন দ্বিতীয়, ভিভি গিরি তৃতীয়, গোপাল পাঠক ফোর্থ, বি.ডি. জাতি হচ্ছে 5, মোহাম্মদ হিদায়তুল্লাহ 6, রামস্বামী ভেঙ্কটরমন 7, শঙ্কর দয়াল শর্মা 8, কে রামনারায়ণ 9, কৃষ্ণকান্ত 10, বি.এস. শেখাওয়াত 11, মোহাম্মদ হামিদ আনসারি 12, ভেঙ্কট 13 এবং জগদীপ ধনখড় 14। তো এই হচ্ছে আমাদের যে উপরাষ্ট্রপতির লিস্ট সেটা, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল। এরপর চলে এসো আর্টিকেল নাম্বার 67। আর্টিকেল নাম্বার 67 কি বলছে একটু দেখে নাও। আগে এক মিনিট, পেজ প্রয়োজন, ঠিক আছে। দেখো, বলছে ভারতের সংবিধানের 70তম অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালনের ক্ষমতা দেয়। এটি সংসদকে অনুচ্ছেদ অন্তর্ভুক্ত নয় এমন যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্বের বিধান করার ক্ষমতা দেয়। তার মানে আর্টিকেল 70 বলছে যে এমন কোনো পরিস্থিতি যার চর্চা সংবিধানে নেই, ঠিক আছে। দেখো, সংবিধানের ভাষাটা যদি তোমরা ডিটো মনে রাখতে চাও তাহলে সেটা মনে রাখা সহজ নয়। তার জন্য একটা আমাদের যে প্রচলিত ভাষা সেখানে মনে রাখতে হবে। এখানে বলছে এমন কোনো পরিস্থিতি যার চর্চা আমাদের সংবিধানে নেই এবং সেই সময় আইন বানাবে কে? আইন বানাবে রাষ্ট্রপতি। আবার যদি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাজটা কি করবে? উপরাষ্ট্রপতি, ঠিক আছে। তাহলে কি বলছে? এমন কোনো পরিস্থিতি যার চর্চা আমাদের সংবিধানে নেই, ঠিক আছে। তো সেই সময় আইনটা কে বানাবে? রাষ্ট্রপতি। আবার যদি সেই সময় রাষ্ট্রপতির পদটাও ফাঁকা থাকে, ধরো রাষ্ট্রপতির শরীর খারাপ বা বিদেশ যাত্রায় গেছেন বা তার মৃত্যু ঘটেছে বা কোনো হেলথ এমার্জেন্সি দেখা দিয়েছে এমন, বা ইমপিচমেন্ট আনা হয়েছে, তো এমন যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রপতির কাজটা করবে উপরাষ্ট্রপতি। কিন্তু যদি রাষ্ট্রপতি থাকে সেক্ষেত্রে যে পরিস্থিতির চর্চা আমাদের সংবিধানে নেই, তো সেই পরিস্থিতিতে আইন বানাবে কে? প্রেসিডেন্ট। তাহলে দেখো আমাদের যে সংবিধান সেটাকে কিরকম ভাবে বানানো হয়েছে, সেখানে প্রত্যেকটা খুঁত মানে কি কি সমস্যা হতে পারে এ টু জেড সব বিষয়ে আলোচনা তো করেইছে। তাও বলছে যদি কোথাও বাদ পড়ে যায়, ঠিক আছে, তো এমন কোনো যদি হঠাৎ পরিস্থিতি চলে আসে যে সেই পরিস্থিতি নিয়ে আমাদের সংবিধানে কোনো রকম চর্চা নেই, তো বলেছে সেই সময় আমাদের যে রাষ্ট্রপতি তিনি আইন বানাবেন, ঠিক আছে। আবার যদি তিনি না থাকেন সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি আইনটা বানাবেন। এখানে একটা জিনিস দেখো, আমাদের যারা সংবিধান বানিয়েছেন, সংবিধান সভায় যারা ছিলেন, বিভিন্ন কমিটির হেড, যেমন বি.আর. আম্বেদকর ছিলেন, এম.এন. রায় ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, তারা কতটা বুদ্ধিমান। তারা যে সংবিধানটা বানিয়েছে 1950 সালে,
আজ 2025, ঠিক আছে, প্রায় 75 বছর হয়ে গেছে। তো এই 75 বছরে সেই সংবিধানের প্রত্যেকটা কথা কিন্তু এখনো আমাদের দেশ চালাতে কাজে লাগছে। তার মানে কি, তারা সংবিধানটাকে এমন ভাবে বানিয়েছেন যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো সমস্যায় পড়তে না হয় দেশ চালানোর ক্ষেত্রে। আবার যদি কোনোদিন প্রয়োজন হয় সেক্ষেত্রে সংবিধান সংশোধন করার যে রাস্তা সেটাও কিন্তু তারা রেখে দিয়ে গেছে, ঠিক আছে। তো ভারতের সংবিধান খুব কঠোরও নয়, খুব নরমও নয়, ঠিক আছে, একদম মাঝারি স্টাইলের। প্রয়োজন হলে সেটাকে চেঞ্জ করাও যাবে, আবার না হলে সেই সংবিধান অনুযায়ী আমরা দেশ চালাতে পারি। আর্টিকেল 71 সেখানে কি বলছে, বলছে দেখো এত কিছু পড়ার প্রয়োজন নেই, আমি তোমাদেরকে শর্ট ফর্মে বলে দিচ্ছি যে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির নির্বাচনে বিবাদ, ঠিক আছে, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির যে নির্বাচন প্রসেস রয়েছে সেখানে যদি কোনো রকম বিবাদ দেখা যায় তো সেটার যে মিটমাট করা আর কি, ঠিক আছে, কি বলবো এটাকে, বিবাদ মেটানোর কাজ করবে, মেটানোর কাজ করবে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। আর্টিকেল 71 বলছে যদি ভারতের যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি রয়েছে তাদের নির্বাচনে কোনো রকমের বিবাদ সৃষ্টি হয় তো সেই বিবাদটা কে মেটাবে, সেটা মেটাবে হচ্ছে সুপ্রিম কোর্ট। আর্টিকেল নাম্বার 72, এখানে রাষ্ট্রপতির কিছু ক্ষমা করার ক্ষমতা রয়েছে, পার্ডন পাওয়ার। এটা আগের দিন আমরা আলোচনা করেছি, তাই এটা আজকে আর আলোচনা করার প্রয়োজন নেই। আমরা আর্টিকেল 73-তে চলে যাই। সেখানে কি বলেছে যে ভারতের সংবিধানের 73 অনুচ্ছেদ ইউনিয়নের নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণ করে। এটি আরো বলে যে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা এমন বিষয়গুলিতে প্রসারিত হয় না যেখানে রাজ্যের আইনসভাও আইন তৈরি করতে পারে, ঠিক আছে। তার মানে কি, দেখো এখানে বলছে প্রথমত এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে যে কার্যপালিকাকে সহজ করার জন্য, সহজ করার জন্য রাষ্ট্রপতি আইন বানাবে। 1 2 কি বলছে যে ইউনিয়নের নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণ। তার মানে কি, আমাদের যে দেশ সেখানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তার কার্যপালিকার সীমারেখা দেওয়া রয়েছে। 3 নম্বরে কি বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের কেন্দ্র সরকার তার যে মানে কার্যপালিকার ক্ষমতা বা নির্বাহী ক্ষমতা রয়েছে, নির্বাহী ক্ষমতা রয়েছে সেটি রাজ্য বিধানসভার উপর হস্তান্তর করে না। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তার এক্সিকিউটিভ পাওয়ার কোনো একটা রাজ্যের বিধানসভায় যে আইন তৈরি করার ক্ষমতা রয়েছে তা উল্লঙ্ঘন করবে না। যে বিষয়টা রাজ্যসভায় যে রাজ্য বিধানসভার আইন তৈরি করার কথা সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কোন রকম বাধা সৃষ্টি করবে না।
আর্টিকেল নাম্বার 74 মন্ত্রী পরিষদ প্রতিষ্ঠা করে যা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় এবং সহায়তা করে, প্রধানমন্ত্রী পরিষদের প্রধান হয়। আর্টিকেল নাম্বার 74 বলছে যে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে। মন্ত্রী পরিষদ বলতে কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে। বলছে মন্ত্রী পরিষদ থাকবে কাকে? আমাদের যে প্রেসিডেন্ট রয়েছে বা রাষ্ট্রপতি রয়েছে তাকে পরামর্শ দেওয়ার জন্য। আর সেই মন্ত্রী পরিষদের হেড কে হবেন? প্রধানমন্ত্রী, ঠিক আছে। তাহলে কি বলছে যে আমাদের মানে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে এবং সেই মন্ত্রী পরিষদের হেড হবেন কে? প্রধানমন্ত্রী, ঠিক আছে। বোঝা গেছে? এখানে একটা জিনিস নোট করো যে আর্টিকেল 74 এ আমাদের সংবিধানে প্রথমবার প্রধানমন্ত্রীর উল্লেখ রয়েছে। ঠিক আছে, দেখো আর্টিকেল নাম্বার 74 এ কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রী পরিষদের উল্লেখ তো রয়েছে, কিন্তু আর্টিকেল 74 এ প্রথমবার প্রধানমন্ত্রীর উল্লেখ করা হয়েছে। দেখো আমি এসএসসির অনেকগুলো প্রশ্ন না পলিটির আমি দেখেছি, তো এসএসসির বিভিন্ন পরীক্ষা যেমন জিডি রয়েছে, তারপর এমটিএস রয়েছে, সিএইচএসএল, সিজিএল, তারপর হচ্ছে তোমার আরো অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, সেখানে একটা প্রশ্ন খুব কমন আসে যে ভারতীয় সংবিধানের কত নাম্বার আর্টিকেলে প্রথমবার প্রধানমন্ত্রীর উল্লেখ রয়েছে। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 74। বোঝা গেছে? আর্টিকেল নাম্বার 75 কি বলছে দেখো। আর্টিকেল নাম্বার 75 বলছে ভারতীয় সংবিধানের যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও মন্ত্রী পরিষদের দায়িত্বের সাথে সম্পর্কিত। এখানে বলছে আর্টিকেল নাম্বার 75 সরি 70 এখানে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 75 এ মন্ত্রী পরিষদে মন্ত্রী পরিষদের মন্ত্রীদের নিয়োগ, ঠিক আছে, মন্ত্রী পরিষদের মন্ত্রীদের নিয়োগ পিএম এর অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শে কে করবে? পরামর্শে রাষ্ট্রপতি করবে। ঠিক আছে, দেখো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে যে দলের বহুমত থাকবে লোকসভাতে বা, ঠিক আছে, তো সেই দলের যে নেতা থাকবে তাকে প্রধানমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করে কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এটা একটা এক্সিকিউটিভ পাওয়ার, ঠিক আছে। আবার আর্টিকেল 75 বলছে যে কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে, কাউন্সিল অফ যে মিনিস্টার রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদের মন্ত্রীদেরকে নিয়োগ করবে কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু পরামর্শটা কার কাছে নেবে? সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। প্রথমত নিয়োগটা করবে কে? নিয়োগ করবে রাষ্ট্রপতি, কিন্তু পরামর্শ নেবে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে, ঠিক আছে। এটা গেল আর্টিকেল নাম্বার 75। এরপর আমরা চলে যাব আর্টিকেল নাম্বার 75 এর 2 তে, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 75 2 এখানে কি বলছে? বলছে যে একজন মন্ত্রী সিঙ্গেল মিনিস্টার বা একজন মন্ত্রী কার প্রতি রেসপন্সিবল?
একজন মন্ত্রী প্রেসিডেন্টের প্রতি উত্তরদায়ী, ঠিক আছে, বা রেসপন্সিবল। তাহলে একজন মন্ত্রী কার প্রতি রেসপন্সিবল বা উত্তরদায়ী, সেটা হচ্ছে প্রেসিডেন্টের উপর। কিন্তু আবার ঠিক তার পরের আর্টিকেলে, আর্টিকেল 75 এর 3 তে বলছে যে কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রী পরিষদ কার উপর উত্তরদায়ী, লোকসভার প্রতি উত্তরদায়ী, ঠিক আছে। তাহলে আর্টিকেল নাম্বার 75 এর 2 তে কি বলছে যে একজন মন্ত্রী, ঠিক আছে, সে হচ্ছে প্রেসিডেন্টের প্রতি উত্তরদায়ী বা রেসপন্সিবল, ঠিক আছে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আর্টিকেল 75 এর 3, সেখানে কি বলা হচ্ছে, যখন কাউন্সিল অফ মিনিস্টার সমস্ত মন্ত্রী পরিষদকে বলা হচ্ছে, তখন তারা লোকসভার প্রতি উত্তরদায়ী। তারা কাদের জন্য কাজ করবে, লোকসভার জন্য, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 76 এ যাওয়ার আগে আমরা দেখব কাউন্সিল অফ মিনিস্টার। তো তার জন্য একটা তোমাদেরকে ছবি এঁকে দেখাবো, তাহলে তোমরা বুঝে যাবে যে কাউন্সিল অফ মিনিস্টার কারা, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে একটা ঘর, ধর, এক মিনিট, ঠিক আছে, এটা একটা ঘর। এই ঘরটার যে হেড, তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। এই প্রাইম মিনিস্টার কি করে, তার পরামর্শে রাষ্ট্রপতি কয়েকজন মন্ত্রীকে নিয়োগ করে। তো প্রত্যেকটা আমাদের দেশের জানো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, যেমন রেলওয়ের ডিপার্টমেন্ট রয়েছে, তারপর হচ্ছে একটা যুবদের জন্য রয়েছে, চাষাবাদের জন্য আলাদা, ট্রান্সপোর্টেশনের জন্য আলাদা, শিক্ষার ক্ষেত্রে আলাদা একটা মন্ত্রী পরিষদ রয়েছে, ঠিক আছে, মন্ত্রী রয়েছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য একজন করে মন্ত্রী রয়েছে, একজন করে। এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের একজন করে মন্ত্রী রয়েছে, তাদেরকে বলা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। যেমন এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমার ডিফেন্সে, যেমন ধরো, ঠিক আছে, ডিফেন্সে কি আছে, রাজনাথ সিং হচ্ছে কি ডিফেন্সের যে ডিপার্টমেন্টটা রয়েছে তার ক্যাবিনেট মিনিস্টার। ঠিক সেরকম ভাবে রেলওয়ের জন্য রয়েছে অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য একজন করে ক্যাবিনেট মিনিস্টার রয়েছে, ঠিক আছে। আবার এই ক্যাবিনেট যে মিনিস্টার রয়েছে তাদেরকে হেল্প করে কে, এদেরকে হেল্প করার জন্য আরো একজন করে মন্ত্রী রাখা হয়েছে, ঠিক আছে, এদেরকেও হেল্প করবে, ঠিক আছে। তো এরা হচ্ছে 1 নাম্বার, এরা সবাই 1 নাম্বার ক্যাবিনেট মিনিস্টার। সর্বোচ্চ পদ হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রীদের মধ্যে। তারপর পরবর্তী পদটা হচ্ছে কাদের, ক্যাবিনেট মিনিস্টার। এই ক্যাবিনেট মিনিস্টারদের আন্ডারে একজন করে কে থাকে, একজন করে থাকে তোমার কি নাম, রাজ্যমন্ত্রী, ঠিক আছে। রাজ্যমন্ত্রী এরা কি করে, এরা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর সহায়ক, ঠিক আছে, ক্যাবিনেট মন্ত্রীর সহায়ক। আরেকটা হচ্ছে তোমার, এটা কিন্তু এখানে আমি আঁকছি না, ঠিক আছে, একটা হচ্ছে রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভার। দেখো, রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভারটা কি, আমি কি বললাম, ক্যাবিনেটের আন্ডারে থাকে রাজ্যমন্ত্রী। এরপর কোনো একটা সময় যদি ক্যাবিনেট মন্ত্রীর পদটা খালি থাকে, ধরো তিনি বিদেশ যাত্রায় গেছেন, তখন ভারতে ক্যাবিনেট মন্ত্রীর কাজটা কে করবে,
যে রাজ্যমন্ত্রী রয়েছে, তখন তিনি নিজেকে কি বলেন? রাজ্যমন্ত্রী না বলে রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভা, তিনি স্বাধীন হয়ে গেছে। ঠিক আছে, তো যে ডিপার্টমেন্টের ক্যাবিনেট মিনিস্টার অনুপস্থিত থাকবে, তো সেই ডিপার্টমেন্টেরই, ঠিক আছে, যিনি রাজ্যমন্ত্রী থাকবেন তিনি ক্যাবিনেট মিনিস্টারের কাজটা করবেন এবং নিজেকে রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভা বলে পরিচিতি দিবেন। এরপর এই যে রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভা এখানেও রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভা রয়েছে, এদেরকে আমি বললাম 2 নাম্বার। আবার এই যে রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভা রয়েছে, এদেরকে হেল্প করার জন্য এদের সহায়ক হিসাবে আরো একজন থাকে, তাকে বলা হচ্ছে উপমন্ত্রী। কি বলা হয়? উপমন্ত্রী। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে উপমন্ত্রী। ঠিক আছে, এরা কি করে? এরা রাজ্যমন্ত্রীকে হেল্প করে। তো দেখো, এই যে এতগুলা মন্ত্রী দেখলে, এদেরকে একসঙ্গে কি বলা হয়? কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার কাকে বলে বুঝতে পারছো? তার মধ্যে কারা কারা থাকে তাহলে? কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে দেখো, কাউন্সিল অফ মিনিস্টার এই চার্ট কিন্তু তোমরা মনে রাখবে কারা কারা থাকে। প্রথমত প্রধানমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রীর আন্ডারে কে কে থাকে? ক্যাবিনেট মন্ত্রী থাকে, ক্যাবিনেট। তারপর হচ্ছে রাজ্যমন্ত্রী, রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভা, আর একটা হচ্ছে তোমার উপমন্ত্রী। এরা হচ্ছে সবাই কার আন্ডারে থাকে? কাউন্সিল অফ মিনিস্টারের আন্ডারে। কে থাকে? প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যমন্ত্রী, রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভা এবং উপমন্ত্রী। বুঝতে পেরেছো? আরেকটা জিনিস এখানে মনে রাখবে, আমাদের আর্টিকেল 75 এর 3তেই বলা হয়েছে যে মন্ত্রী পরিষদের যে বিভাগ, ঠিক আছে, দেখো না যে দেখবে বিভিন্ন ওয়েব সিরিজে তোমরা দেখতে পাবে যে যেসব পলিটিক্যাল ওয়েব সিরিজ রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন লোক নিজের ডিপার্টমেন্ট পাওয়ার জন্য নানা রকম রাজনীতি করে বেড়াচ্ছে। তো এই যে বিভাগটা, কে মানে কোন ব্যক্তিকে কাকে ক্যাবিনেট মন্ত্রী করা হবে, কাকে রাজ্যমন্ত্রী করা হবে, বা কাকে রেলওয়ে ডিপার্টমেন্ট দেওয়া হবে, কাকে ডিফেন্স ডিপার্টমেন্টটা দেওয়া হবে, এসব নির্ধারণ করে কে? প্রধানমন্ত্রী। কি করে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি করে? বিভাগ বিতরণ, বিভাগ বিতরণ। তাই যদি কোনো সময় প্রধানমন্ত্রী তার পদ থেকে ইস্তফা দেয় বা তিনি তার কার্যকাল শেষ হয়ে যায়, সেক্ষেত্রে নতুন যে প্রধানমন্ত্রী হবে সে কিন্তু নিজের ইচ্ছা মতো এই মন্ত্রী পরিষদ গঠন করবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, প্রধানমন্ত্রীর পদত্যাগ বা কার্যকাল সমাপ্তির পর মন্ত্রী পরিষদ ভঙ্গ হয়ে যায়। তার মানে কি? ধরো এখন আমি প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী রয়েছে, তো তিনি ঠিক করলেন যে রেলওয়ে ডিপার্টমেন্টটা কাকে দেওয়া হবে? তার নাম হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, এরপর কিছুদিনের মধ্যেই নরেন্দ্র মোদী কি করলেন? তার পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দিলেন এবং অমিত শাহ তিনি প্রধানমন্ত্রী হলেন। এবং তখন তিনি ঠিক করলেন যে না, আমি রাহুলকে রেলওয়ে ডিপার্টমেন্ট দেব। তো সেক্ষেত্রে যখনই নরেন্দ্র মোদী তার পদত্যাগ দিচ্ছে বা তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বা তার কার্যকাল শেষ হয়ে যাচ্ছে বা তার মৃত্যু ঘটে যাচ্ছে, তো যখনই তিনি প্রধানমন্ত্রী পদ থেকে হেঁটে যাচ্ছেন, তো তার বানানো যে মন্ত্রী পরিষদ রয়েছে সেটাও কিন্তু ভেঙে যাবে। নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আবার নতুন করে মন্ত্রী পরিষদ গঠন করবেন, এটাও কিন্তু মাথায় রাখবেন। নেক্সট, আর্টিকেল নাম্বার 76। আর্টিকেল নাম্বার 76 এ কি বলা হয়েছে? অ্যাটর্নি জেনারেল। প্রথমত অ্যাটর্নি জেনারেলকে বাংলায় কি বলে? মহান্যায়বাদী। মহান্যায়বাদী।
দেখো মহান্যায়বাদীটা কে? তো মহান্যায়বাদী হচ্ছে কেন্দ্র সরকারের সর্বোচ্চ আইনি অফিসার। কে? কেন্দ্র সরকারের সর্বোচ্চ আইনি অফিসার, ঠিক আছে, কেন্দ্র সরকারের সর্বোচ্চ আইনি অফিসার। বুঝতে পেরেছো? এই যে অ্যাটর্নি জেনারেল, ইনি হচ্ছেন আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে বড় অ্যাডভোকেট তোমরা বলতে পারো, বা উকিল বলতে পারো, ঠিক আছে। কেন্দ্র সরকারকে যে কোনো ধরনের আইনি সহায়তা কে দেয়, তার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 76-এ আলোচনা রয়েছে, ঠিক আছে। সর্বোচ্চ আইনি, ইনি কিন্তু সংসদের সদস্য হন না, সদস্য নন, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল সংসদের সদস্য নন, ঠিক আছে। তিনি সংসদের কার্যবাহীতে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু ভোটিং এ নয়, ঠিক আছে। তার মানে কি, তিনি সংসদের সদস্য নন এ কথা ঠিক, তবুও তিনি সংসদের যে কার্যবাহী হয় সেখানে তিনি অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ভোটিং এ অংশগ্রহণ করতে পারবেন না। মহান্যায়বাদী যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট করে, ভারতের রাষ্ট্রপতি করে থাকে, আর কার্যকাল হচ্ছে তোমার প্রেসিডেন্টের ইচ্ছা অনুসার। প্রেসিডেন্টের ইচ্ছা অনুসার, ঠিক আছে। আর বেতন, ঠিক আছে, বেতন কিন্তু দেওয়া হয় না, ভাতা দেওয়া হয়, ঠিক আছে। ভাতা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কোষ থেকে, প্রধানমন্ত্রী ফান্ড থেকে, ঠিক আছে। আর ভারতের বর্তমান প্রেজেন্ট অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? তার নাম হচ্ছে আর ভেঙ্কটরমণী, আর ভেঙ্কট রমণী, ঠিক আছে, বা আর ভেঙ্কটরমন। আর প্রথম প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? তার নাম হচ্ছে MC শীতলওয়ার্ড, MC শীতলওয়ার্ড, ঠিক আছে। তিনি ছিলেন প্রথম অ্যাটর্নি জেনারেল। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 76। আর্টিকেল নাম্বার 77 কি বলছে? বলছে সরকার তার কাজ সঞ্চালন করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেবেন, ঠিক আছে। বিভিন্ন কাজগুলোকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে, এটাই বলা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 77। এরপর আমরা দেখব পরবর্তী যে আর্টিকেল গুলো রয়েছে সেখানটা, ঠিক আছে। তো দেখো নেক্সট কি রয়েছে, আর্টিকেল নাম্বার 78। আর্টিকেল নাম্বার 78 কি বলছে? বলছে যে ভারতের সংবিধানের 78তম অনুচ্ছেদ ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বগুলিকে সংজ্ঞায়িত করে। এতে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে অবশ্যই রাষ্ট্রপতির কাছে তথ্য সরবরাহ করতে হবে এবং বিষয়গুলি মন্ত্রী পরিষদে জমা দিতে হবে। তার মানে কি বলছে? আর্টিকেল নাম্বার 78 বলছে যে প্রধানমন্ত্রী কি কি কাজ করছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী কি কাজ করছে সেগুলো কাকে জানাতে হবে? সেগুলো রাষ্ট্রপতিকে জানাতে হবে, ঠিক আছে। কি বলছে সহজ কথায়, যে প্রধানমন্ত্রী কাজের খবর
কাজের তথ্য, খবরটার থেকে তথ্যটা ভালো, তথ্য রাষ্ট্রপতিকে দিতে হবে। আর নেক্সট হচ্ছে আর্টিকেল 79, সেটা হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল 79 কি বলছে, পার্লামেন্ট বা আমাদের যে সংসদ রয়েছে, যেখানে লোকসভা, রাজ্যসভা, যেখানে এমপিরা বসে, তো সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু আজকে আমরা তোমার আমাদের সংবিধানের আর্টিকেল 5-এর যে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে সেটা শেষ করলাম, তাই পার্লামেন্ট আজকে শুরু করছি না, সেটা আমরা পরের দিন একটা অন্য ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা ভাগ 5-এর যে পার্টটা আলোচনা করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে তোমার, দেখো এখানে গেলে তোমরা দেখতে পাবে, হ্যাঁ, আমাদের সংবিধানে যে ভাগ 5 রয়েছে সেখান থেকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কার্যনির্বাহী, সংসদ, রাষ্ট্রপতির প্রণয়ন ক্ষমতা, ইউনিয়নের বিচার বিভাগ, ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল মানে সিএজি। তো কার্যনির্বাহীর মধ্যে ছিল প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, তো এই দুটাই আজকে আমাদের মধ্যে হয়ে গেল। এরপর রাষ্ট্রপতির যে আইন ক্ষমতা আর্টিকেল নাম্বার 123, সেটা প্রেসিডেন্টের সাথেই পড়ানো হয়েছিল। তাহলে মোটামুটি দুটা ভাগ হয়ে গেছে। পরের দিন আমরা সংসদটা আলোচনা করব, আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সাথে দেখা করছি। ততদিন বা ততক্ষণ তোমরা এই ক্লাসটা মন দিয়ে করো, এবং যখনই এই ভাগ 5 শেষ হয়ে যাবে তোমাদেরকে এই কমপ্লিট পিডিএফটা দেওয়া হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা যারা এই ক্লাসগুলো করছো তো অবশ্যই ক্লাসের হ্যান্ড রিটেন নোটস মানে নিজের হাতে লিখে নোটস বানাবে, ঠিক আছে? কারণ যতই লেখা থাকুক বা যতই পিডিএফ তোমরা পাও, নিজের হাতে যতক্ষণ না লিখছো, মানে আমি ক্লাস চলাকালীন যে যে কথাগুলো বলছি, যেগুলা লিখছি আমি নিজে তোমাদের সামনে, সেগুলো যতক্ষণ না তোমরা লিখছো ততক্ষণ কিন্তু তোমাদের কাছে কোনো কিছুই ক্লিয়ার হবে না, এবং পরীক্ষাতে স্কোরও করতে পারবে না, এবং এমসিকিউ যখন করবে তখন উত্তর খুঁজে পাবে না। ঠিক আছে, তো আজকে আপাতত